আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আমি অয়ন্তিকা। আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা একমাত্র মাধ্যম। আপনারা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে আরও বেশি অডিয়েন্সের কাছে সেটা পৌঁছাতে পারবে। আস্তাগফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শেয়াল বলতে তোর বাদলো না? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ইন ফিউচার তো মেয়ে হয়ে গেলেও ওর জন্য শেয়ালই থাকবে। এখন দূর হয় এখান থেকে। শুধু এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝল না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসল। তারা তো আর শুনতে পারছে না। তাদের ছেলে না মানা বউয়ের জন্য হাতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বলছি ফুল কি বসতে দিয়েছিল? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সেই ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো, বসতে দেয়নি তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথা স্টপ করে যা এখান থেকে। আমি আম্মুর জন্য এসেছে। শুদ্ধ হাত টেনে বলে, সে তুই মামির জন্য আয়, নয়তো মামার জন্য আয়, মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো, চালিয়ে যা। বলে যেতে যেতে বলে, মায়েরা, আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে। তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে কেমন? ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, মামি, তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন, দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মায়েরার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্ধর কলার চেপে ধরে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়ে দেখছে ইরফান আর শুদ্ধকে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন, কি হয়েছে তোমাদের? বাবার কথায় ইরফান শুদ্ধর কলার ছেড়ে দেয়। বিরক্তির নিঃশ্বাস ফেলে। চোখ ঘুরিয়ে মায়রার দিকে তাকালো। মায়রা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশের চেয়ার টেনে বসলো। দু হাতের পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু, খাবার দাও। রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়েরা ইরফানের পাশে বসে উসখুস করে। ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাবার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাপাকাপি নরনারি স্টপ করে খাবার ফিনিশ করো, নয়তো এক্ষুনি কোলে বসাবো। স্টপ ইট। কথাটা বলে ইরফান বা হাতে মায়রাকে টেনে তার পাশে ঘেঁষে বসিয়ে দেয়। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে। শুদ্ধ সোফায় বসে, ফোনে ব্যস্ত। মায়রা ইরফানকে উপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবু শুদ্ধ মাথা নিচু করেই মিটিমিটি হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মায়রা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার, আর নিতেই পারছে না। কি পরিমাণ বেহায়া লোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা রেগে এটো হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভ্রু কুচকে তাকায় মায়রার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তে। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন আপনি? আমি খেতে পারছি না, অসভ্য লোক। ইরফান ভ্রু কুচকে ভাবলেশীন ভাবে গম্ভীর স্বরে বলে, ওকে ফাইন, করে নিচ্ছে, ওয়েট। মায়রা চোখ বড় বড় করে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, ই আ খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোয় ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধ হয়। মায়রাকে ছেড়ে বাঁ হাত টেবিলের উপর রেখে বিড়বিড় করে। লিটল গার্ল। শুদ্ধ ইনায়াকে দেখে দাঁড়িয়ে বলে, ওইদিকে কই যাস? ইনায়া শুদ্ধর কথায় উত্তর দেয়, মায়ের সাথে খাবো বলে যাচ্ছি। কেন? শুদ্ধ ভারাক্রান্ত মুখ নিয়ে ইনায়ার দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যি আমার খুব মায়া হয় জানিস বোন।
তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজের এক্সদের কথা জানতেই পারলি না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে, সত্যি ওনার এক্স ছিল? তুমি মিথ্যে বলছো না তো? শুধুর পেট ফেটে হাসি পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোন চেক কর, প্রমাণ সহ দিচ্ছে। ইনায়ার আর কিসের খাওয়া, এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। শুদ্ধ হাসতে হাসতে ফাইজের নাম্বারে টাইপ করে, বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো, আমার গিফট রেডি কর। কি হয়েছে লিটল কুইন, কাঁদছো কেন? ইনায়া কানে ফোন নিয়ে কাঁদছে তো কাঁদছে, ফোপাতে ফোপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়, কি হলো তার লিটল কুইনের। আবারও অসহায় কণ্ঠে বলে, লিটল কুইন আই এম সরি, বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি। ইনায়া কথা বলে না। ফাইজ আবারও বলে, লিটল কুইন কি হয়েছে তোমার, প্লিজ বলো। আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নিব। ইনায়া সময় নিয়ে কোনো রকমে কান্না আটকে নাক টেনে বলে, অসভ্য ফাজিল নষ্ট লোক, আপনাকে আমি জীবন নিয়েও বিয়ে করব না। ফাইজ স্তব্ধ খেয়ে যায়। সে কিছু বলার আগে ইনায়া আবারও বলে, 100টা এক্স ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন? আপনাকে আমি দেখে নেব, ফাজিল লোক। বলে খট করে কল কেটে দেয়। ওপাশে ফাইজের সব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল, সেটাকে সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোন বেয়াদব তার বিয়ে ভাঙছে, আবার তার লিটল কুইনকে কাঁদাচ্ছে। ইনায়ার নাম্বারে আবারও কল দিলে ব্যস্ত দেখায়। বারবার কল দেয়, একই কেস। বুঝলো অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবারের বারও যখন কল কেটে যায়, তখন মায়েরা খেতে খেতে বলে, কল ধরছেন না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ঠোক গিলে মেকি হেসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। ইরফান চোখ ঘুরিয়ে মায়েরার প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে, এত শখ করে ওঠার? মায়েরা বোকা চোখে চেয়ে বলে, মানে? ইরফান মায়েরার দিকে একটু ঝুঁকলো। মায়েরা চোখ বড় বড় করে বলে, না, খাচ্ছি খাচ্ছি। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার মুখপানে। মৃদু স্বরে বলে, ফাস্ট। মায়েরা অসহায় মুখ করে খাবার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মায়েরার পাশের চেয়ারে বসে ফায়েজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রল করতে থাকে। ওপাশ থেকে ফায়েজ রেগে বলে, এই শালা আমার কোন জন্মে এক ছিল? পাশ থেকে মায়েরা খুব খুব করে কেঁচে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মায়েরার কাশির শব্দে দ্রুত মায়েরার সামনে গ্লাস রাখে। মায়েরার সামনে গ্লাস দেখেই দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? আর তোর বোন কেঁদে কুটে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল, কোন জন্মে ছিল সেগুলো? এইসব কথাগুলো ওর কানে ঢুকিয়েছে কে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে, শুদ্ধ। ওপাশে ফাইজ বোকা বনে যায়। তাই তো, তার এই জাত শত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এ বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কল কেটে দেয়। এদিকে মায়েরা মার্বেলের ন্যায় চোখ বড় বড় করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার দিকে ভ্রু কুচকে চেয়ে বলে, হোয়াট? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই, যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান থমকে বলে। শাট আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে তাকে বিয়ে করা যায় না? মায়েরা পিট পিট করে তাকায় ইরফানের দিকে। উত্তরে বলে, কখনই না। সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবাল চায়? ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি কি চাও? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনে দৃষ্টি রেখে ঠোঁট পাকায় সামান্য। মৃদুস্বরে বলে, তোমার হাজবেন্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মায়েরা পিট পিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধহয়। ইরফান হাতের ফোন রেখে মায়েরার দিকে ফিরে বলে, আপাতত যে কোলে বসতে চাইছো এটা শিওর? মায়েরা চেঁচিয়ে ওঠে,
না। ইরফান রেগে বলে, খাচ্ছ না কেন স্টুপিড? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা মাথা নিচু করে মুখ ভেঙিয়ে গপ গপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, গটগট পায়ে তার রুমের দিকে যায়। মায়েরার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, কিন্তু সাহসে কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না। এক্স তো দূরে থাক। এই বেয়াদব শালা, তোর লজ্জা করে না ছোট বোনের পিছে লাগতে? শুদ্ধ টানটান হয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে। হেসে বলল, লজ্জা তো নারীদের ভূষণ আমার সম্বন্ধী, আমি কেন এসব নিয়ে ঘুরব? ফাইজ তাৎকির মির করলো। একে হাতের কাছে পেলে খুনি খুন করত। আর সহ্য করা যাচ্ছে না, রাগে চিৎকার করে বলে, আমার বউকে কাঁদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ পাত্তা না দিয়ে বলে, চাইলেও ছাড়তে পারবি না সোনা, আমি তোর হবু সম্বন্ধী যে। ফাইজ রেগে বলে, আমার বোনকে কি করে বিয়ে করিস সেটাই আমি দেখবো। বেয়াদব, এতদিন আমার পিছে লেগে আমার ছোট বউটাকে কাঁদাচ্ছিস। শুদ্ধ মুখটা ইনোসেন্ট করে বলে। সত্যি কেঁদেছে না? ফাইজ ওপাশ থেকে চিৎকার করে বলে, না, হেসেছে। শুদ্ধ হেসে বলে, তাহলে তুই এত প্যারা নিচ্ছিস কেন? হাসি মুখে দেখতে পারছিস না বলে পিক তুলে দিব? খবরদার আমার বউয়ের আশেপাশে গেছিস তো তোকে কেটে কুচি কুচি করবো আমি, বেয়াদব। শুদ্ধ মন খারাপের ভান করে বলে, বুঝেছি বুঝেছি, তোর বউ কেঁদেছে। আমার তো তোর বোনকে কাঁদানোর দায়িত্ব, বউকে না। ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা পিকগুলো দিয়েছি। বিশ্বাস কর, যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদেরটাই দিয়েছে। দূরত্ব আছে যাদের মাঝে, ওদেরটা দিইনি। আসলে তুই বস হিসেবে কলিগদের সাথে কত অমায়িক সেটাই বোঝাতে চেয়েছি আর কি। ভালো করে নিব্রো। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। এর মতো বেয়াদবকে বন্ধু হিসেবে বই বাড়াতেই যায় অবস্থা, আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে? এর অত্যাচার সহ্য করবে কি করে? শুদ্ধ মিটিমিটি হেসে বলল, ইরফানের জন্য সিনিয়র মেয়ে দেখছে, তোর জন্য দেখবো নাকি? ফাইজ তাতে দাঁত চেপে বলে, আমাদের কারোর জন্য দেখতে হবে না, তুই বরং তোর জন্য দেখ। কারণ আমি আজকে ফারাহের বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পর দিন ওর বিয়ে হবে। তোর মতো বেয়াদবকে আমার সম্বন্ধী বানানোর কোনো ইচ্ছে নাই। বলে খট করে কল কেটে দিল। শুদ্ধ বোকা বনে চেঁচিয়ে উঠল। এই আমার বউ। ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা! সে একটু না হয় মজা করেছে, তাই বলে তার বউকে তার থেকে কেড়ে নেবে? কত বড় সাহস! ও মজা করেছে নাকি? না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। যদি সত্যি সত্যি তার না হওয়া বউটাকে অন্যের সামনে বসে, এমনিতেই তার বউ তার থেকে দূরে সরার সুতো খুঁজে বেড়ায়। না না, লেট করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ভাবনা নিয়ে দ্রুত ঘর থেকে বেরোলে গায়ে এসে শক্ত কিছুর আঘাত লাগে। শুদ্ধ ভ্রু কুচকে ডান পাশে ফিরে তাকায়। ইনায়াকে রেগে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ ভরকে যায়। ভাবনার মাঝে ইনায়া তার হাত থেকে আরেকটা জুতো শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ে। হায় আল্লাহ, সবাই তার পিছে লেগেছে কেন? ইনায়া রেগে বলে, তোমাকে আমি ছাড়বো না শুদ্ধ ভাই। বলতে বলতে আরেকটা জুতো হাতে তুলে নিয়েছে। শুদ্ধ কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে দরজার দিকে যায়। পেছন থেকে একটার পর একটা জুতো আসছে। শুদ্ধ চিল্লিয়ে বলে, ছি ছি ছি, বড় ভাইকে এইসব কি দিয়ে আপ্যায়ন করছিস? ইনায়া রেগে বলে, তোমাকে ইচ্ছুক জঘন্যভাবে আপ্যায়ন করা উচিত। আমার বিয়ে ভাঙতে চাও কেন তুমি? শুদ্ধ পিছু ফিরে একবার তাকালে দেখলো ইনায়া আবারও জুতো ছুরি মারছে। শুদ্ধ লাফ দিয়ে দুপা ডান দিকে যায়। মায়েরা খেয়ে ওঠে তার ঘরে যেতে চেয়েছিল, তার আগেই এই জুতো ছোড়াছুরির পাল্লাই বেচারি তবদা খেয়ে চেয়ে আছে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মায়েরাকে বলে, মায়েরা, তোমার ননদিনীকে বোঝাও তো আমি তার বড় ভাই, আমাকে উঠতে বসতে সালাম দেওয়া উচিত ওর। ইনায়া রেগে বলে, কোনোদিন দিব না সালাম। দরকার পড়লে রাস্তার কুকুরকে সালাম দিব, তাও তোমাকে না। মায়েরা একবার ইনায়াকে দেখছে, আরেকবার শুদ্ধকে দেখছে। শুদ্ধ কোনো রকমের দরজা খুলে দরজার কাছে দাঁড়িয়ে বলে, কিরে আমার জুতো কই? ইনায়া দু হাতে দুটো জুতো ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। একটুর জন্য লাগলো না। শেষমেশ বোনের হাতে জুতোর বাড়ি। দ্রুত জুতোর দুটো পরে নিয়ে বাইরে বের হয়। একটু পর শুদ্ধ বাইরে থেকে উকি দিয়ে বলে, বিয়াদব বোন, তোর খবর আমি বাংলাদেশের সব নিউজে করব।
অপরে বড় বড় করে লিখে দিব বিয়াদব আলী যে তার বড় ভাইকে ন্যূনতম সম্মান করে না। শালি পাপিষ্ঠ। ইনায়া রেগে বলে, তোমাকে সম্মান করলেই আমি পাপিষ্ট হয়ে যাব। তখন ভালো মানুষেরা কাঁদতে শুরু করবে পাপিষ্টকে সম্মান করার শোকে। শুদ্ধ চোখ বড় বড় করে। কত বড় বেয়াদব বোন, তাকে অপমান করেছে। দাঁত কিরমির করে বলল। ইনায়া চেঁচিয়ে বলল, আর আমি তোমার বইয়ের ভেতর ঝালের ড্রাম সেট করব, যেন তুমি তাকে টাচ করলেই ঝালের শক লাগে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়। তার না হওয়া বউ তো এমনিই কারেন্ট মরিচ, আরও হলে তাকে মঙ্গল গ্রহ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবনার মাঝে আরেকটা জুতো শুদ্ধর মুখের দিকে আসলে বেচারা শুদ্ধ ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া কেঁদে কেটে অনেকগুলো জুতো নিয়ে এসেছিল শুদ্ধকে মারতে। কত বড় সাহস, তাকে কাঁদায়। তার পার্সোনাল ব্যাড বয়কে নিয়ে উল্টোপাল্টা বলে। মায়েরা ইনায়ার দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে আপু? রুমা নেওয়াজ বোনের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? বলতে বলতে দেখলো ইনায়ার পাশে কয়েকটা জুতো, আবার দূরে কোথাও কোথাও ছড়িয়ে আছে। মনে হচ্ছে জুতোর র্যাক থেকে সব জুতো বের করা হয়েছে। রুমা নেওয়াজ ভ্রু কুচকে বলে, কি হয়েছে? তুই জুতো নিয়ে কি করছিস? ইনায়া নিজেকে সামলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, কুকুর এসেছিল, তাকে তাড়িয়ে দিয়েছি। রুমা নেওয়াজ অবাক হলেন। তাদের বাসায় কুকুর কোন দিক দিয়ে আসবে? এই জীবনে তো আসেনি, আজ হঠাৎ কোন দিক দিয়ে আসলো? মায়েরা ইনায়ার পিছু পিছু যায়। সে কিছুই বুঝলো না হয়েছে কি ইনায়া আপুর। মায়েরা ইনায়ার ঘরে গিয়ে ইনায়াকে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে তোমার? তোমার হবু বরের নাকি 100টা এক্স? ইনায়া রেগে বলে। মায়েরা ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দেয়। এরা দুই ভাই বোন একই মনে হচ্ছে। রেগে গেলে কি করে নিজেই জানে না। ইনায়া নিজেকে সামলে নাক টেনে শান্ত গলায় বলে, শুদ্ধ ভাই মিথ্যে বলেছিল আমাকে। ভাইয়া এসে আমাকে বলেছে শুদ্ধ ভাইয়ের জন্য আমি তাকে ভুল বুঝে ব্লক করে দিয়েছি সবখান থেকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, এই দুই ভাই বোন এক নয়। ইনায়া ইরফানের রাগের এক কাঠিতেও নয়। অতপর বলল, তাহলে এখন ব্লক খুলে দাও। তাই বলে শুদ্ধ ভাইয়াকে জুতো মারলে শেষমেশ? বলতে বলতে হেসে ফেলল মায়েরা। ইনায়া দুহাতে চোখ মুছে বলে, ঠিক করেছি। ইনায়া তার ফোন এনে মায়েরাকে সেই পিকগুলো দেখালো যেগুলো শুদ্ধ তাকে দিয়েছিল। প্রতিটি পিকে কোনো না কোনো মেয়ে ফায়েজের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা অবাক হয়ে বলে, এভাবে কেন দাঁড়িয়েছে? ইনায়া নাক টেনে বলে, কলিগ হয়তো, এই জন্য বেশি ফ্রি। বাট আমি ছোটাবো এই মেয়েদের সাথে এই ঘেঁষাঘেঁষি। দাঁড়াও, ব্লক খুলবো না, মরে যাকে লোক ও পাশে। ইনায়ার কথায় মায়েরা হেসে ফেলে। ইনায়ার কাঁধে ডান হাত দিয়ে বলে, তোমার তো অনেক বুদ্ধি আপু। ইনায়া মুখ ফুলিয়ে রাখলো। তার ভালো লাগছে না। এরা যে ফায়েজের এক্স এটা তো বিশ্বাস হচ্ছিল না। যদিও মানুষটাকে সেভাবে জানে না ইনায়া, মনে মনে একটু একটু পছন্দ করে। এক্স থাকতেই পারে, সে তো আর মন পড়তে পারে না। কিন্তু ইরফান এসে শুদ্ধ ভাইয়ের বাঁদরামির কথা বললে ইনায়া বুঝতে পারে। তবে ইনায়া ভীষণ রেগে আছে। এসব কী ধরনের ঘেঁষাঘেঁষি? সে জীবন নিয়েও মানবে না। সে যদি ওই বজ্জাত লোককে শায়েস্তা না করেছে তবে তার নামও ইনায়া নয়। মায়েরার হঠাৎ ইরফানের কথা মাথায় আসে। ইরফানও কি এভাবে দাঁড়ায় মেয়েদের সাথে? ভাবতেই কেমন যেন লাগলো। আনমনে প্রশ্ন করে, আপু তোমার ভাইয়ার ভার্সিটিতে কি ম্যাডাম আছে? ইনায়া মৃদু হেসে বলে, হ্যাঁ, থাকবে না কেন? স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে? মায়েরা বোকা বলে যায়। কথা তো সত্য, নিজেই নিজের মাথায় চাঁটি বসায় নিজের বোকা বোকা প্রশ্নে। আরেকটা প্রশ্ন উকি দেয় মনে, ভার্সিটির মেয়েরা তো তার চেয়ে বড়। ইরফান তাদের পড়ায়। ভাবতেই মায়েরার কেমন যেন প্রচণ্ড বিরক্ত লাগলো। মেয়েটার কাছে টিচারের পেশা একদমই ভালো লাগলো না। ইনায়া চোখ ছোট ছোট করে বলল, কেন জিজ্ঞেস করলে মায়েরা? ইনায়ার কথায় মায়েরা থতমত খেয়ে মেকি হেসে বলে, এমনি। কথাটা বলে আবারও আনমনা হয়। ছোট মাথায় কত শত চিন্তা জমা হলো। দুপুর গড়িয়ে ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। মায়েরা নামাজ পড়ে তার ঘর থেকে বের হলে রুমা নেওয়াজকে দেখে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রুমা নেওয়াজ চুপ করে তাকিয়ে রইল মায়েরার দিকে। মেয়েটাকে সে একটা আত্র কটু কথা শুনিয়েছিল, তবে মায়েরা তার সাথে হেসে হেসে কথা বলে যেন কিছুই হয়নি। রুমা নেওয়াজ গলা ছেড়ে হাতের শাড়ি এগিয়ে দিল। মায়েরা পিটপিট করে তাকায় শাড়ির পানে। লাল টুকটুকে একটা শাড়ি। রুমা নেওয়াজ মৃদু স্বরে বলে, এটা পরে থাকবে, বাড়িতে অনেক মেহমান আসবে।
তোমাকে দেখতে চাইবে। শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও। মায়েরা বিনা বাক্যে শাশুড়ির থেকে শাড়ি নিল। পরতে পারবে? মায়েরা হেসে বলে, চেষ্টা করে দেখি। আমি এর আগে আপনাকে আর আম্মাজানকে পরিয়ে দিতে দেখেছি। রুমা নেওয়াজ ভ্রুকুচকে বলে, আম্মা জানকে? শুদ্ধ ভাইয়ের মা। রুমা নেওয়াজ কেমন করে যেন তাকালো মায়েরার দিকে। আম্মা চান, তবে কিছু বলল না। নিঃশব্দে তার ঘরের দিকে গেলে মায়েরা মৃদু হেসে তাকিয়েই রইল রুমা নেওয়াজের দিকে। শুনেছিল শাশুড়িরা নাকি আরেকটা মা হয়, তার তো একটা মাই নেই। আরেকটা মাও সেভাবে ভাবে না তার কথা। হঠাৎই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপারে কষ্ট পাওয়া দেখে নিজেরই হাসি পায়। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেল শাড়িটা নিয়ে। অনেক কসরত করে মায়েরা লাল শাড়িটা গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে, খারাপ লাগছে না। নিজে নিজে পরতে পেরে ভীষণ খুশি মায়েরা। অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা। ইনায়ার বিয়ে উপলক্ষে ইরফানের সব কাজিন সহ তাদের বাবা মা এসেছে। সাহেল ইরফানের বড় ফুপির ছেলে, শিহাব ইরফানের ছোট ফুপির ছেলে, মিশকা তামান্ন ইরফানের মামাতো বোন, রাতুল রিয়া ইরফানের চাচাতো ভাই বোন। এরা সবাই মিলে তার মা বাবাকে নিয়ে এসেছে। মায়েরা অসহায় চোখে চেয়ে আছে, কারণ তার গলায় গুনে গুনে 4টে চেইন পরিয়ে দিয়েছে ইরফানের মামি, 2জন বড় ফুপি, 1জন কাকি। সবাই এক এক করে মায়েরাকে চেইন পরিয়ে দিয়েছে। মায়েরা সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটার কেন যেন ভীষণ অদ্ভুত লাগছে। ইরফানের বড় ফুপি মায়েরার থুতনিতে হাত বুলিয়ে সে হাত তার ঠোঁট ছুঁয়ে বলে, এমন এক পরী তো খুঁজছি আমার সাহেলের জন্য। মায়েরা লজ্জা পায়। শুদ্ধ জুতোর বাড়ি খেয়ে গিয়েছিল ফাইজের বাড়ি, আবারও এসেছে। তার খালা, মামি, মামার এসেছে, কাজিন এসেছে। দেখা তো করতে হবে। ঘরে ঢুকতে ঢুকতে তার খালার কথাটা শুনে নেয়। এগিয়ে এসে বলে, শুদ্ধর কথায় সবার মনোযোগ শুদ্ধর দিকে যায়। মায়েরাকে নিয়ে ইরফানের মামিরা বসেছে মূলত মায়েরার ঘরে। শুদ্ধ উকি দিয়ে ভেতরে ফাঁক ফোকর দিয়ে এসেছে। ইরফানের ফুপি শুদ্ধকে দেখে বলে, আমার বাবা এতক্ষণ পর কই থেকে আসলে? শুদ্ধ হেসে তার খালাকে এক হাতে জড়িয়ে নেয়। ফিসফিস করে বলে, শোনো, সাহেলের জন্য মায়েরাকে নিতে পারো। ইরফান তো মানে না মায়েরাকে, বুঝলা? শুদ্ধর কথা সবাই না শুনলেও তার বড় খালার মায়েরা শুনতে পেয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর বড় খালা শুদ্ধর কান টেনে বলে, আসতে না আসতেই বাদরামি শুরু করেছিস। এরই মধ্যে সাহেল ঘরে এসে প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়িয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ক্রিম কালারের একটা হিজাব মাথার উপর দিয়ে দিয়েছে। এত মানুষের জন্যই মূলত নিজেকে একটু আধটু ঢাকার প্রয়াস। সাহেল গলা ঝেড়ে মায়েরার থেকে চোখ সরিয়ে নেয়। তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমাকে একটা রুম দিতে বলো, আমি ভীষণ টায়ার্ড। শুদ্ধ সাহেলকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে, তোর পাত্রী দেখছি আমরা, আর তুই আছিস রুম নিয়ে। আরে এবার বিয়েটা করে নে। সাহেল ভ্রুকুচকে বলে, মেয়ে কোথায়? শুদ্ধ মিকি হেসে বলে, আরে বলদ, ইরফান তো ওর বউকে মানে না, তাই তুই ওকে বিয়ে করবি, রাজি? সাহেল বিরক্তি চোখে তাকায় শুদ্ধর দিকে। এসেই আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বাজে বকা অফ কর। এমনিতেই অন্য কেউ ভেবে ওর জন্য দিলে ঘন্টা বেজে গিয়েছে। পরে দেখি ইরফানের বউ দিল তো ভেঙে চুরে শেষ। তুই আবার লবণ ছিটিয়ে দিতে আসছিস? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, আরে তোর দিল জোড়া লাগাতে এসেছে। এই ঘরে মায়েরা থাকে, ইরফান ইরফানের ঘরে। এইবার বোঝ তবে কেসটা কি, বুঝলি কিছু? তাই বলছি তুই মায়েরাকে পটাতে নেমে পড়, যে কয়দিন আছিস পটিয়ে নে। সাহেল মাথা চুলকে বলে, এইসব কিভাবে করে? আমার দ্বারা তো হয় না। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, ইরফানের পাছার সাথে পাছা ঘষা দিয়ে এসে আমার কাছে টিপস চাইছিস? যা ভাগ, নিরামিষের দল কোনহানকার। সাহেল রেগে বলে, মুখের ভাষা ঠিক কর শালা। খবরদার, আমার কোনো পাতানো বোলের দিকে নজর দিয়েছিস তো? সাহেল মায়েরার দিকে তাকালো। মায়েরা শুদ্ধ আর সাহেলের দিকে তাকিয়েছিল। এরা কি ফুচুর ফাচুর করছে সেটাই বোঝার জন্য। কিন্তু সাহেলের সাথে চোখে চোখ পড়ায় বেচারি থতমত খেয়ে দ্রুত মাথা নিচু করে নিয়েছেন। ইস, তাকে কি ভাবলো? সাহেল মৃদু হাসল। এই মেয়ে তো আজ তাক পুতুল, একে নাকি ইরফান মানে না। বিয়ের পরপরই শুনেছিল ইরফান এক বাচ্চাকে বিয়ে করেছে, আর ইরফান তাকে মানে না। তারা সবাই এটা জানে।
কিন্তু তার মায়েরা সবসময় বলে কখনো না কখনো তো মেনে নেবে, কবে মানবে, তার আগে সে পটিয়ে নিলে বন্ধ হয় না ভেবে আর একটু হাসি দীর্ঘ হয়। কিছুক্ষণ পর মিশকা, তামান্না, রিয়া মায়রার ঘরে আসে। পিছু পিছু রাতুল, শিহাবও আসে। রাতুল মায়রার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই নতুন বাবি। মায়রা বিব্রত বোধ করে। সাহেল রাতুলকে টেনে বলে, 100 হাত দূরে থাকবি। রাতুল চোখ ছোট ছোট করে বলে, তোর কোথায় জ্বলছে? ধরতে চাইলাম ইরফানের বউয়ের হাত, জ্বলছে তোর? কি ভয়াবহ রোগ। শুদ্ধ রাতুল গায়ে চাপড় মেরে বলে, কারেক্ট, তুই পয়েন্ট ধরতে পেরেছিস তাই না? সাহেল রেগে তাকায় শুদ্ধর দিকে। বেয়াদব একটা। মায়রার পাশে বসা রিয়া বলে ওঠে, তোমরা এই ঘর ফাঁকা করতো ভাই। কেউ কিছু বলার আগে ইরফান দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি হচ্ছে এখানে? ইরফানের কথায় সবাই দরজার দিকে তাকালো। মায়রাও মাথা তুলে তাকায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ঢুকিল, সে আবার কি করলো? ইরফান ঘরের ভেতর প্রবেশ করলে সব ছেলেরা একসাথে বলে ওঠে, ইরফান, তোর খবর কি? মেয়েরা বলে ওঠে, কেমন আছো ইরফান ভাই? ইরফান মায়রার দিকে চেয়েই উত্তর করে, ভালো। ঘর থেকে বের হও সবাই। ইরফানের কথায় সবাই একটু অবাক হয়। ইনায়া দরজার পেছনে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরে দাঁড়াও, ভিতরে যাব। ইরফান সরল না, বিরক্ত কণ্ঠে বলল, এই ঘর 1 সেকেন্ডের মাঝে ফাঁকা চাই। শুদ্ধ মিটিমিটি হাসছে। আর কেউ না বুঝলেও সে তো বুঝেছে। ইরফানের কথা কেউ অমান্য করল না। মন খারাপ করে সবাই বেরিয়ে গেল। সাহেল ভ্রু কুঁচকাল। শুদ্ধ যে বলল এটা মায়রার ঘর, তাহলে ইরফান কি করবে? ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, এটা তো মায়রার ঘর, তুই এখানে কি করবি? ইরফানের সহ্য হলো না সাহেলের নাম ধরে ডাকা। শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত। শুদ্ধ সাহেলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। এই দুটোর দ্বন্দ্ব লাগলে ছাড়ানো যায় না। দুটোই সমান সমান বলা যায়। সাহেল 40% তারা, ইরফান 60% এই আর কি। সাহেল শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, কি প্রবলেম? এইভাবে টেনে আনলি কেন? শুদ্ধ মেকি হেসে বলে, চল তোকে আমি বাঘ মামার গল্প শোনাই। এক জঙ্গলে ছিল এক বাঘ মামা, আর ছিল এক সিংহ। তারপর সাহেল বিরক্তি হেসে বলে, তোর আমাকে 5 বছরের বাচ্চা মনে হচ্ছে? শুদ্ধ হেসে সাহেলের থুতনি ধরে বলে, তোকে আমার শান্তু ইন্টু মিন্টু মনে হচ্ছে। এই নামগুলো শুনলেই মনে হয় ছোট বাচ্চারা ভাত খাবে না বলে বায়না করছে, আর তাদের মা তাদের জোর করে খাওয়াচ্ছে। সাহেল বিরক্ত হয়ে বড় বড় করে পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ হাসলো। ইনায়া মন খারাপ করে বলে, ভাইয়া একটা দিনই তো, একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি। ইরফান ভ্রু কুচকে বলে, নিজেদের ঘরে যা। ইনায়া খুশি হয়ে হাত নেড়ে বলল, মায়রা আসো দ্রুত। মায়রা বেড থেকে নেমে দাঁড়ায়। এগোতে নিলে ইরফান মায়রার হাত টেনে ধরে। শক্ত গলায় বলে, তোমাকে যেতে বলেছি আমি। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। উপাস থেকে ইনায়া অবাক হয় ভাইয়ের ব্যাপারে। ইরফান ইনায়ার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, যাবে এখান থেকে? হঠাৎই শুদ্ধ কোথা থেকে এসে ইরফানের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। ইরফান বিরক্তি মুখে চোখ সরাতে গিয়েও সরায় না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ইরফান রাগে শুদ্ধর ফোন চোখের পলকে নিয়ে আছাড় মারল। শুদ্ধ চেঁচিয়ে বলে, মা, আমার প্রথম বউ। ইনায়া এক দৌড়ে দেয়। তার ভাই কোনো কারণে রেগে আছে বুঝেছে। এদিকে মায়েরা বারবার ঢোক গিলছে। শুদ্ধ অসহায় চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আজকে একটা ফোন কিনতে হবে। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান মায়রার দিকে শক্ত চোখে চেয়ে আছে। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ইরফান, ওর কোনো দোষ নেই, ওকে। আর কিছু বলার আগে ইরফান শুদ্ধর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শুদ্ধর অসহায় লাগলো। সাহেল মায়রার পাশে বসেছিল একবার। ওই রকম ইন্টেনশনে না, টাচও করেনি। সে বসে মায়রার দিকে চেয়েছিল মুগ্ধ নয়নে। শুদ্ধ তো এত বড় সুযোগ হাত ছাড়া করার বান্দা নয়। কিন্তু এর জন্য মায়রাকে আবার যদি এই ভরা মানুষের মাঝে মারে, কি কেলেঙ্কারিটাই না হবে ভেবেই শুদ্ধ নিজের করা কাজে কেন যেন অনুতপ্ত হলো। ভাবনা রেখে ফোনটা কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে এগিয়ে গেল। শাড়ি পরেছো কেন? ইরফানের শক্ত কণ্ঠে মায়রা কেঁপে ওঠে। আমতা আমতা করে বলে,
মা পড়তে বলেছিল। ইরফান রেগে ধমকে পড়ে। পড়তে বললেই পড়বে? সেন্স নেই? খোলো এসব, এখনই খোলো। বলতে বলতে নিজেই মায়রার মাথার হিজাব ছুঁড়ে ফেলে। বাম কাঁধে থাকা শাড়ির আঁচল টান মেরে খুলে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। লজ্জায় দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান রেগে মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা আঁচলটা তোলার সময় পায়নি, লজ্জায় মেয়েটা কেঁদে দিয়েছে। ইরফান কেমন করে যেন মায়রার পুরো শরীরে চোখ বুলায়। হঠাৎই কেমন অস্বাভাবিক লাগলো নিজেকে, বারবার ঠোক কিনল। ইরফানের দৃষ্টিতে মায়রার শরীর নেতি আসে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে শাড়ির আঁচল ধরে ঘোরাতে নিলে মায়রা দ্রুত এগিয়ে এসে ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দাঁড়ায়। দু হাতে মুখ ঢেকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে যায়। ইরফান সাথে সাথে মায়রাকে ধাক্কা দিতে নিলে মায়রা ফুপিয়ে চলে। ফুপিয়ে বলে, প্লিজ এমন করবেন না, আমি খুলছি শাড়ি, আমি পরবো না, আর পরবো না, সরি। ইরফান ঢোক কিনল। লম্বা শ্বাস টেনে মায়রার কাঁধে হাত রেখে মায়রাকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করায়। মায়রা আবারও ইরফানের দিকে সিটিয়ে আসে। ইরফান বাধা দিল না, সে ঠোঁট বাঁকায়। দু হাতে মায়রার গাল ধরে উপর দিকে করে। মায়রা চোখ বুঝে, চোখের পানিতে গাল ভিজে একাকার। ইরফান ঠান্ডা গলায় বলে, কাঁদছো কেন? মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঠোক গিলে মেয়েটা। ইরফান তার খসখসে ডান হাত দ্বারা মায়রার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, আর কখনো শাড়ি পরবে না। মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়রাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। মায়রা উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে টেনে তোলে। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টো ঘুরে দাঁড়ানো মায়রার সামনে দাঁড়ায় ইরফান। মায়রা দ্রুত দু পা পিছিয়ে যেতে চায়। ইরফান মায়রাকে টেনে ধরে। মায়রা শুকনো মুখে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার মুখ বরাবর তার মুখ নিয়ে মোহনীয় গলায় বলে, ইউনো, শাড়ি পরে তোমায় কতটা জঘন্য লাগে, আর কখনো পরবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা চোখ নামিয়ে নিয়েছে। ইরফানের কথায় রাগ হওয়ার কথা, কিন্তু তার রাগ হলো না, বরং ইরফানের ভয়েস টোনে তার শরীরে অদ্ভুত শিরশিরানি অনুভূতি হয়। ইরফান মায়রার গলার নিচের তিলটায় ডান হাতের বুড়ো আঙুল ছুঁয়ে দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গলা নামিয়ে বলে, ইউ আর আ ভেরি লিটল গার্ল। লিটল গার্লদের জন্য শাড়ি নয়। মায়রা ঢোক গিলে ইরফানকে ছেলে তার থেকে সরাতে চায়। ইরফানের বোধহয় পছন্দ হলো না মায়রার এমন ব্যবহার। বা হাতের গতি বৃদ্ধি করে শক্ত হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তাকায় মায়রার পানে, গম্ভীর গলায় বলে, আমার অজুহাত আর কখনো শাড়ি পরবে না, ওকে? মায়রার মন খারাপ হয়। শাড়ি মেয়েদের সৌন্দর্য। শোনাচ্ছে স্বামীরা নাকি মেয়েদের শাড়ি পরে দেখতে খুব পছন্দ করে, আর ইরফান তাকে শাড়ি পরতেই দেয় না, পরলেও বলে জঘন্য লাগছে। ইরফান অনবরত মায়রার গলার নিচে স্লাইড করে। মায়রা মিনমিন করে ওঠে, করে বলে, হাত সরান। ইরফান মায়রার নত মুখপানে তাকায়। ইরফানের চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের চোখ লাল। মায়রা ঢোক গিলে প্রশ্ন করে, আপনি কি অসুস্থ? ইরফান ছোট্ট করে বলল, হুম। মায়রা তার গলার ইরফানের স্লাইড করা হাত বাঁ হাতে ধরে ফেলে। মিনমিন করে বলে, কি অসুখ আপনার? শাড়ি পরেছো কেন স্টুপিড? আপনার আম্মুই তো বলল। ইরফান শুষ্ক ঢোক গিলে মায়রার পেট চড়িয়ে উঁচু করে ধরে বেডের কাছে নিয়ে আসে। বেডের পাশে দাঁড়িয়ে বাম পা মাটিতে রেখে ডান পা পেটের উপর রাখে। এরপর মায়রাকে তার ডান পায়ের উরুতে বসিয়ে দেয়। মায়রা মৃদু চেঁচিয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। কাপা কণ্ঠে বলে, নামা নামায় পড়ে যাব। ইরফান শান্ত চোখে মায়রার মুখপানে চায়। ডান হাতে মায়রার কোমর জড়িয়ে বাম হাতে মায়রার সামনে আসা চুলগুলো পেছনে নিয়ে যায়। দৃষ্টি মায়রার গলার নিচে তিলটাই আবদ্ধ। মায়রা ইরফানের দৃষ্টিতে এলোমেলো দৃষ্টি ফেলে কাপা কণ্ঠে কিছু বলতে চায়। আপনি? বলতে পারে না। ইরফান তার আগেই মায়রার গলায় মুখ গুজে দিয়েছে। মায়রার শরীর ঝাঁকিয়ে দিয়ে ওঠে। ইরফানের পায়ের উপর ঝুলিয়ে বসা দু হাতে ইরফানের জড়িয়ে ধরা গলায় হাতের বাঁধন ঢিল হয় আপনা আপনি। পড়ে যেতে নিলে ইরফান দু হাতে শক্ত করে মায়রার কোমর জড়িয়ে ধরে, লম্বা শ্বাস টানে। মায়রা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়রার তিলটার উপর তার শুষ্ক ঠোঁট চোরা রেখে বিড়বিড়িয়ে বলে, মাই বার্ড ফ্লাওয়ার।
মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বোধহয় বিরক্ত হলো। তিলটার উপর বেশ অনেকটা শক্তি খাটিয়ে দাঁত বসায়। মৃদু আর্তনাদ করে ওঠে মায়েরা। ইরফান ছেড়ে দেয়, তবে মুখ তোলে না। সেভাবে বেশ কিছুক্ষণ থেকে ছোট্ট একটা শব্দহীন চুমু এঁকে দেয় ক্ষতস্থানে। মায়েরা বোধহয় বুঝল হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসবে বোধহয় মেয়েটা। ইরফান মাথা তুলে তাকায় মায়েরার মুখপানে। মায়েরা মাথা নিচু করে চোখ বুঝে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরে আমি অসুস্থ বানিয়ে বলো আমি অসুস্থ কি না, স্টুপিড গার্ল। ইরফানের কথা মেয়েটার মাথার উপর দিয়ে গেল। সে শাড়ি পরলে এই লোক অসুস্থ হবে কেন? কি অদ্ভুত যুক্তিহীন কথাবার্তা। ইরফান মায়েরাকে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। মায়েরা পড়ে যেতে নিলে ইরফান আগলে নেয় মায়েরাকে, ঠোঁট বাঁকায় সামান্য। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে আগলে ধরে ডান হাতে কামড় দেওয়া স্থান স্পর্শ করে। একটুতে কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান সূক্ষ্ম হাসল, মৃদুস্বরে বলে, ইটস এ পানিশমেন্ট ফর ইউ। আর ইচ্ছে আছে শাড়ি পরার? মায়েরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এলোমেলো শাড়ি পরিহিত মায়েরাকে দেখে ইরফান বারবার ঢুকিলে কপালে 2 আঙুলের সাহায্যে স্লাইড করে বিরক্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর মায়েরার পানি ছেয়ে গম্ভীর গলায় বলে, শাড়ি তুমি খুলবে নাকি আমি? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে, নো, আই থিঙ্ক তুমি আমার দিয়ে পানিশমেন্ট লাইক করছো, তাই এখনো দাঁড়িয়ে আছো। অ্যাম আই রাইট? কথাটা বলে মায়েরার দিকে আরেকটু এগিয়ে গেলে মায়েরার 2 হাত ইরফানের পেটে রেখে ঠেলে দেয়। মিনমিন করে করে বলে, খুলছি তো শাড়ি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা বুঝলো এই লোক যাবে না, তাকে ওয়াশরুমেই যেতে হবে। কি আর করার ভাবনার মাঝে ইরফান গম্ভীর গলায় বলে, 5 মিনিটস টাইম, ফার্স্ট চেঞ্জ করো। কথাটা বলে বেলকনিতে চলে যায়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দৌড়ে গিয়ে বেলকনির দরজা আটকে দেয় এপাশ থেকে। এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ডান হাতে ইরফানের কামড় দেওয়া স্থানে হাত দিলে ব্যথা পায়, কেঁপে ওঠে কেমন। ঢোক গিলে নিজেকে শান্ত করে একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নেয় মায়েরা। এর মাঝে খুক খুক করে বেশ কয়েকবার কাশল। ওপাশ থেকে ইরফান রেগে বলে, স্টুপিড, ওপেন দ্য ডোর। মায়েরা ঢুকিল। ওড়না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে আসে। ওড়না খুঁজতে থাকে, বাট খুঁজে পায় না। মুখটা অসহায় হয়ে আছে। ওপাশে ইরফান বিরক্ত হয়। মায়েরা উপায় না পেয়ে শাড়ি গায়ের উপর ছড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। ইরফান রেগে বলে, হোয়াটস ইউর প্রবলেম স্টুপিড? মায়েরা 2 পা পিছিয়ে যায়, আমতামতা করে বলে, সরি। ইরফান দেখলো মায়েরা নিজের গায়ের শাড়ি পেঁচিয়ে রেখেছে। বিরক্ত হলো। একে শাড়ি খুলতে বললো, আবারও সেই শাড়ি পেঁচিয়ে রেখেছে। ইরফান মায়েরার কাজ ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে মায়েরা উকি করে। ইরফান ভ্রু কুচকে তাকায়। মায়েরা অনবরত কাশতে থাকে। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়েরার গাল 2 হাতে ধরে মায়েরার মুখপানে তাকালে দেখলো কাশতে কাশতে মেয়েটার চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান বিচলিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? মায়েরার ছেলে ইরফানকে সরিয়ে দিতে চায়। কোনো রকমে হাঁসফাঁস করতে করতে বলে, আপনি সিগারেট খেয়েছেন? আমার বমি আসছে। রাখ। ইরফানের মনে পড়ল মায়েরার অ্যাজমার প্রবলেমের কথা। অনুতপ্ত স্বরে বলল, সরি লিটল গার্ল। মায়েরা ইরফানের কথা শুনলই না, তার বমি আসছে। এই লোক মনে হয় সিগারেট গায়ে মাখিয়ে নিয়ে এসেছে। হঠাৎই হাঁসফাঁস করতে করতেই রেগে বলে, সরবেন আপনি? দেখছেন না আমার বমি পাচ্ছে? এসব ছাইপাশ খেয়ে ঘেঁষাঘেঁষি করছেন কেন? উফ। ইরফান ভ্রু কুচকাল। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই মেয়ের বমি পাচ্ছে কেন? মায়েরার চেঁচানোতেই রেগে বলে, স্টুপিড গার্ল, আমার রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা আবারও উকি দিতে নিলে ইরফান মুহূর্তে নরম গলায় বলে, সরি, কোথায় কষ্ট হচ্ছে তোমার? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানকে ছেড়ে এই লোকের গা ভর্তি সিগারেট। ইরফান কিছু একটা ভেবে নিজে মায়েরার থেকে খানিকটা দূরে সরে গিয়ে গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। এরপর দ্রুত হাত চালিয়ে শার্টের বোতামগুলো খুলে শার্ট ছুঁড়ে মারল। এরপর মায়েরার গাল ধরে মৃদু স্বরে বলে, এখনো প্রবলেম হচ্ছে? মায়েরার নাড়ি ভুড়ি সব উল্টে আসছে। কি জঘন্য গন্ধ। ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়েরাকে টেনে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? টেল মি স্টুপিড। মায়েরা মুখ চেপে কাশে। কোনো রকমে বলে,
ছাড়ুন, আমার বমি আসছে, বাথরুমে যাব আমি। ইরফান দ্রুত মায়রাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়। মায়রা কয়েক সেকেন্ডের মাঝে গলগল করে বমি করে দেয়। পিছু দাঁড়িয়ে ইরফান দেখল মায়রা বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। মায়রাকে আগলে ধরলে মায়রা ছ্যাত করে ওঠে, কিন্তু শরীর দুর্বলের জন্য নিজেকে ছাড়াতে পারল না। মায়রার কান্না পাচ্ছে। এমন উকি আসলে কি যে অসহ্য লাগে। ইরফান ডান হাত বাড়িয়ে মায়রার মুখ মুছে দেয়। মায়রা ঘাড় বাঁকিয়ে দুর্বল কণ্ঠে বলে, কি করছেন? ইরফান কিছু বলল না। ট্যাপ ছেড়ে নিজের হাত ধুয়ে মায়রার মুখে পানি দিয়ে দেয়। মায়রা ইরফানকে আটকে নিজেই বেসিনে ভালোভাবে মুখ ধুয়ে নিল। এখন একটু ভালো লাগছে। উকি করলে বেশি খারাপ লাগে। ইরফানকে ঠেলে সরাতে চাই নিজের থেকে। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? রাগিও না আমায়। মায়রা বিরক্ত হয়ে বলে, আমি ব্রাশ করব, সরুন। ইরফান ভ্রু কুচকে বলে, নো। ইরফানের মুখ থেকে আবারও সিগারেটের গন্ধে মায়রা দু হাতে তার মুখ চেপে ধরে। ইরফান ভ্রু কুচকাল। নিজের উপরই বিরক্ত লাগলো, এই বাচ্চার উপরও বিরক্ত লাগলো। সে কি এমন খেয়েছে? মানুষ বিষ খেয়েও এমন করে না, এই স্টুপিড সিগারেটের গন্ধে যেমন করছে। বেসিনের উপর চোখ বুলিয়ে মাউথওয়াশ খুঁজল, না পেয়ে বিরক্ত হয়ে বলে, মাউথওয়াশ নেই তোমার? মায়রা তার মুখ চেপে বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বিরক্ত হয়ে মায়রাকে ছেড়ে মায়রার ছোট ব্রাশ তুলে নেয় হাতে। মায়রা ভ্রু কুচকে চেয়ে আছে। ইরফান মায়রার ব্রাশে পেস্ট লাগিয়ে নিজের মুখে নিলে মায়রা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, এটা আমার ব্রাশ।